এটার মানে হচ্ছে আমরা থট প্রসেস রিড করার চেষ্টা করি। আমি আমার রোল করতে চাই না, ইনফ্যাক্ট তাই জন্যই আমার অ্যাঙ্গার। বহুদিন আগে থেকেই, বছর 10 আগে থেকেই আমার থিয়েটার করতে ভালো লাগে না। অজ্ঞান হওয়ার মোমেন্টটা আই হ্যাভ এনজয়। সঠিক ঘুম তোমাকে কখনোই কি বলবো, এসকেপ করতে দেবে না। আমি এই সমস্ত মানুষকে মনে করি দ্যাট দে আর দ্য কারেন্ট অ্যান্ড দ্য ফিউচার অফ থিয়েটার। এবং এই বিল্ডিংটা যখন আমি বানাচ্ছিলাম, নান্দিকারের বড় কাজের জন্য বিল্ডিং, এরা অনেকেই জানে যে আমি এই স্বপ্নটা দেখতাম চোখ বন্ধ করে, যে দিজ আর দ্য পিপল হু উইল সিনসিয়ারলি প্র্যাকটিস দ্য আর্ট ফর্ম অফ থিয়েটার এখানে। এবং আমি এদের দিকে তাকিয়ে থাকি, এদের থেকে শক্তি পাই, ঈর্ষা করি, সবটা মিলিয়ে মিশিয়ে একটা ভিতরে একটা ঘটনা ঘটতে থাকে। এই ছেলেটির সঙ্গে আমার আলাপ খুব যে বেশি দিন তা নয়, একটা রিহার্সাল করতে গিয়ে আলাপ। আমার দলে সুপ্রিয় ছিল, সেও আমার সাথে আলাপ করিয়েছিল। ওর নাম বাবুনদা। বাবুন বাবুনদা মানে আমরা থিয়েটারে ওকে, আমাকে যেরকম বাবুয়া দি বলে চেনে, ও হচ্ছে বাবুনদা। আমরা বাবু সমাজের লোক। আপনাদের এবং আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধার একটি ছেলে, দেবাশিস রায়, যার সঙ্গে এখন সবাই মানে কাজ করতে পাগল। তো একটু মজার ব্যাপারটা আগে বলে নি, সেটা হচ্ছে যে আমার দেবাশিসকে কেন ভালো লাগতো, এখনো লাগে, কিন্তু এখন অন্য কারণে লাগে। এখন তো নামকরা ডিরেক্টর, খুব ভালো ডিরেকশন দেয়। কিন্তু আমার দেবাশিসকে ভালো লাগতো কারণ আমরা রিদমাজারের সময় একটা ম্যাজিক্যাল টাইম কাটিয়েছিলাম। মানে আমাদের রাত জেগে রিহার্সাল হতো, তখন একটি ছেলে, সে খুব কম কথা বলতো, লাজুক, এবং সারা রাত জেগে থাকতো, এনার্জি, কিন্তু ওর কিছু একটা ভেতরে আমি দেখতাম ওকে, যে ও কিছু একটা ইজ ওয়েটিং ফর সামথিং টু হ্যাপেন। মানে ওর ভিতরে একটা বিস্ফোরণ হচ্ছে, যেটা একটা ওর রাগ হচ্ছে, একটা অনেক কিছু হচ্ছে, যেটা নিয়ে ও ওটাকে প্রসেস করছে। আর আমার খুব ইন্টারেস্টিং লাগতো দেখতে, যে মানে একটা চুপ করে থাকা, প্রচন্ড মানে যে কোনো সময় বিস্ফোট হতে পারে এরকম একটা লোক, কিন্তু চুপ করে থাকা, লট অফ কন্ট্রোলড এনার্জি। তো সেই আমার ওকে খুব ভালো লেগেছিল, মানে মানুষ হিসেবে খুব ভালো লেগেছিল। তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম, আর আমার দুর্বলতা হচ্ছে যে আমার ইন্টারেস্টিং লোক দেখলে, মানুষ দেখলে তাদের সঙ্গে ভাব করতে ভালো লাগে। মানে আমিও তাদের সঙ্গে নোটস এক্সচেঞ্জ করি, যে কে কিরম ভাবে বেঁচে আছে, কে কিরকম মানুষ। এ করতে করতে আমার দেবাশিসকে ভালো লাগা, পরবর্তীকালে দেবাশিস বিশাল ডিরেক্টর হয়ে উঠেছে এখন, সেটা আমার আরো, আমি আমি তখন ভাবি যে না, আই ওয়াজ রাইট, মানে এই ছেলেটি সত্যি he was meant to do a lot of big things. তো সেই দেবাশিসের সাথে একটুখানি আজকে আড্ডা মারবো। তোর ছোটবেলার কথা একটু শুনি। ছোটবেলা এমনি যেরকম হয়, মধ্যবিত্ত পরিবারের ছোটবেলা। বাবা ব্যাংকে কাজ করতেন, পার্ক স্ট্রিট এসবিআই ব্রাঞ্চে। আর মা ঘরের, যেরকম হন ঘরের কাজ করতেন। হ্যাঁ, খর্দা। ভাই, আমি, বাবা, মা আর কয়েকজন থাকতেন। বাবার একটা নাটকের দল ছিল, রক্তকরবী নাট্য সংস্থা। বাবার নাম কনক রায়। হ্যাঁ, মূলত সেটা তো ওই ছোট নাটক, ওই কি বলে একাঙ্ক নাটকের মতো। তোরা জেলায় জেলায় তখন কম্পিটিশন হতো, তুমি জানো, সেই সব করে বেড়াতেন। কিন্তু যেটা হতো, দারুণ ছিল সেগুলো। হ্যাঁ, সেগুলো খুব একটা অন্যরকম ব্যাপার। কাকিনাড়ার ওখানে এটা হলে হতো না? হ্যাঁ, ওদিকটা হতো। আমি তেমন পার্টিসিপেট করিনি। অনেক মানুষ ছিল যারা ওইভাবেই থিয়েটার প্র্যাকটিস করেছে, ঘুরে ঘুরে, মানে তেমন করে স্টেজও নেই, প্রায় পাটাতনের ওপরে কোনো রকমের কাপড়টা নিয়ে হবে। তা সেরকমই বাবা করতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার তখন থিয়েটারে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। থিয়েটার বিষয়টাই আমার ভালো লাগতো না। আচ্ছা, কেন? কোনো কারণে ভালো লাগতো না। খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, ক্রিকেট খেলতাম। কিন্তু যে এটা একদম আমার সাথে মেলে, তাই জন্য আমি হাসছি। হ্যাঁ, মনে হতো যে কেউ আর কি বলে দিয়েছে নাকি যে ওটাই করতে হবে, বাবা মা করে বলে। বরঞ্চ আমাকে যদি জোর করে কিছু দেখতে বলতো, যা আমার একটা রিভোল্ট হতো, যে আমি দেখবো না, আমার ভালো লাগে না।
আর বিশেষত যখন ওই আবৃত্তি, বাবা আবৃত্তি শেখাতে, যখন আবৃত্তি হতো তখন তখন মাথাটা গরম হয়ে যায়। একদম। এখনো মাঝে মাঝে হয়, মাথাটা গরম হয়। এবার কি হয়, কোনো একটা সময় ছোটদের পাড়ায় যখন নাটক হবে, তখন ওই ছোটদের পাড়ায় নাটক করতে শুরু করি। সমীন্দ্র ভৌমিক বলে একজন আছেন, যিনি ভালো খুব ছড়া লেখেন, ছবি আঁকেন। তো সে আমাদের করায়, বাবা নয়। সেখানে ওই বা সবাই মিলে যে একটা নাটক করে, তার একটা আলাদা মজা আছে। কিন্তু সেখানে সবাই মিলে দুষ্টুমি করা হবে, আড্ডা মারা হবে। আর তখন তো সদ্য একটু বড় হচ্ছি, 8-9-এ পড়ি। এই এই পাড়ার এই মেয়ের প্রতি একটা ইন্টারেস্ট আছে, ওর আমার প্রতি একটা, এরকম নানান রকম ব্যাপার আছে। সেই ইকুয়েশন গুলো ছোটবেলায় চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সময় ওই নাটক করতে গিয়ে তখন ভাবলাম, বাহ বেশ মজা, তো ভালো লাগবে। তখন গিয়ে মাধ্যমিক শেষ হওয়ার পর বা ওই বয়সেই বোধহয় বাবার একটা নাটকে ঢুকলাম, তারপর করতাম। কিন্তু আমার যেটা খুব অপছন্দ ছিল, তখনকার দিনে ডিরেকশন বলতে বাবা করে উঠে দেখিয়ে দিয়ে আমার সেটা কপি করতে হবে। আর আমার সেটা খুব খারাপ লাগতো। আমার নিজে নিজে না কিছু করতে পারলে আমার মনে হচ্ছে এটা তো আমারই কাজ না। কিছুদিন পরই 21 বছর যখন বয়স হয়, তখন আমি বাবার দলটা ছেড়ে দিই। কারণ আমার মনে হচ্ছিল বাবার খুব ভালো একজন, বাবার থেকে আমি ইন্সপিরেশন নিতে পারি। খুব ভালো তিনি এলাকার মানুষদের নিয়ে থিয়েটার করতেছেন। কিন্তু আমি তখন 20-21 বছর বয়সে আমি তখন ইয়েতে যেতে শুরু করেছি, ইউসিস লাইব্রেরি, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি। তখন প্রচুর ভিডিওস দেখতাম, বাইরে থেকে আসা ছবি। দারুণ সেগুলো ছিল, মনে হচ্ছে কানে হেডফোন দিয়ে দেখতো তো। আমিও যেতাম। তারপরে প্রতিভা আগরওয়ালের নাট্যশোধ। এবার তখন না আমার মনে হলো যে থিয়েটারটা এখানে প্র্যাকটিস হচ্ছে সেটা নয়। আর তখন তো প্রচুর ভালো ভালো জার্নাল আসতো ইউসিস লাইব্রেরিতে, পারফর্মিং আর্টস জার্নাল, প্যাজ, টিডিআর, দ্য ড্রামা রিভিউ, রিচার্ড শেখনার ছিলেন। ওটা বাবার কিছু আছে। হ্যাঁ, ওগুলো বাড়িতে। আমারও লন্ডন থিয়েটার কোয়ার্টার, যেটা থেকে পরে এসটিকিউ করলো, সিগাল থিয়েটার কোয়ার্টার। এইগুলো যখন দেখছি, পড়ছি, বিবিসিতে যখন থিয়েটারের ওই ধরো রিচার্ড শেখনারের বই ঠই, এইসব নানান কিছু পড়তে পড়তে তখন মনে হলো যে থিয়েটারটা অনেক বড় বিষয়। বাদল সরকারের নাটক দেখলাম গিয়ে একদিন নিজেই রিন্সে স্ট্রিটের দোতলায়। তোমাদের নাটক রেগুলার দেখছি, লিন্ডসে স্ট্রিটের দোতলায় একটা বড় এরকম হল। হ্যাঁ, তখন তোমাদের নাটক দেখছি তখন গৌতম দা সাম্রাজ্য, মানে গৌতম দার ফ্যান হয়ে গেছি আমরা। সেই শেখ সাক্ষাৎকার ফেরিওয়ালার মৃত্যু দেখে। তখন তুমি অতটা অভিনয় না, একদম তুমি অভিনয় করো না তখন। তখন আমি তোর ফেজে যে হ্যাঁ করবো না থিয়েটার, কি থিয়েটার। হ্যাঁ, তখন আমি পিঙ্ক ফ্লয়েড শুনে বাড়িতে হার্ড রকে নাচছি, বুঝলি তো, যে খুব জোরে এমন বাজনা বাজাবো যে ওদেরকে বাড়ি থেকে বার করে দেবো। একটা ব্যাপার হতো একটা। ওই করতে করতেই এই দেখতে দেখতে তখন মনে হলো না, আমি আমার মতো করে থিয়েটার করবো। সেটা খারাপ হোক ভালো, 21 বছর বয়সে দল একটা খুললাম, থিয়েটার প্ল্যাটফর্ম বলে। খায় না মাথায় দেয় জানি না, কি করবো জানি না, কিন্তু এটা খুলে ফেললাম, নিজেদের মতো যা ইচ্ছা করবো। বাদল সরকার মাইথনে দল করে, মানে নিজেদের মতো দল করে একটা, ওরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা অভিনয় করবো না, আমরা রিহার্সেল হবে। আলটিমেটলি সেটা রাখতে পারেনি, কেন ভালো বারবার রিহার্সেল দিতে দিতে ভালো তৈরি হয়ে গেছে নাটকটা। তখন সবাই বলছে করতে হবে। আমারও তাই হয়েছে। প্রথমে হয়েছিল আমরা রিহার্সেল, যেমন হয় ছোটবেলায়, বিরাট ইন্টেলেকচুয়াল মনে করছি নিজেকে, একদম কিছু জানি না, সামান্য একটা বই পড়ে। আর তখন সব বিদেশি বইগুলো কিনি আর পড়ি। ওই কি বলে ওটার নাম, গ্র্যান্ড হোটেলের ওই যে একটা বিদেশি, যেখান থেকে সত্যিটা বই কিনতে, ওখান থেকে বই কিনে পড়ি। আছে, ওটা এখনো আছে, ওখান থেকে আমি এখনো কিনি। গ্র্যান্ড হোটেলের তলায়। আচ্ছা, স্টলটা, ওখানে সব আপডেটেড বইগুলো আসে। এনবিটি থেকে বই কিনি। তারপর পুজোর সময় রাশিয়ার বইগুলো আসে, এই সব ইন্টেলেকচুয়াল ভাবতে শুরু করেছি। তখন ভাবছি অনেক কিছু করবো, দল খুলে ফেললাম। তারপরে দলে নাটক করা শুরু হলো। প্রথম নাটক কি? প্রথম নাটক হচ্ছে বাদল সরকারের খাটমাট ক্রিম। হ্যাঁ, এটা উল্টো, এটা মজা পেয়েছি এরকম করে। প্লাস বাবাদের প্রসিনিয়াম থিয়েটারের বিরুদ্ধে একটা বিদ্রোহ দেখিয়ে দেবো টাইপের একটা ভাব, কিন্তু খুবই বাজে করেছিলাম। কজন ছিল প্রথম দলে? জনা 10 হবে। বাহ, অনেক। হ্যাঁ, আমাদের তখন মেয়ে পেতাম না আমাদের সঙ্গে আসবে, মানে বান্ধবী হিসাবেও পেত না তখন। মেয়েরা অনেকটা জড়সড় ছিল আমাদের এলাকায়, বিশেষত কলকাতার মতো নয়। বান্ধবী হিসাবেও পেতাম না, নাটকের দলে তারাই পেতাম না। তখন নাটকের মধ্যে আমি করেছিলাম কি, এটা খুব জনপ্রিয় হয়েছিল, ছেলেরা ইংরেজি করতে হচ্ছে, একটা পোস্টার লিখে
মেয়েদের এন্ট্রির সময় দিয়ে দিতাম যে কোনো মেয়ে অভিনয় করতে রাজি নয়, তাই ছেলেরাই করছে। বাহ, সেটা জনপ্রিয় হয়েছিল, যাই হোক ওটা থেকে শুরু হলো, তারপর তো আস্তে 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 চেঞ্জ হতে হতে আচ্ছা ঝগড়াঝাটি হয়েছে দলে? প্রচন্ড প্রচন্ড ঝগড়াঝাটি দল, মানে আমি তখন ভাবতাম দল মানেই ঝগড়াঝাটি। দল মানেই ঝগড়া, কি কি নিয়ে হতো বল? কি নিয়ে হতো না সেটা তুমি বললে ভালো হবে। খাওয়া দাওয়া, পাঠ, কোন নাটক করব, পয়সা করি কোথার থেকে জোগাড় হবে, টিফিন, কে কোন কাজ করবে, এমন একটা বিষয় নেই যেটাতে ঝগড়া হয়নি। কে কার সঙ্গে প্রেম করবে, পাগল পাগল লাগতো তখন বল? তখন ভালো লাগতো ওগুলো, প্রতিদিন ঝগড়া করতে ইচ্ছা করতো। এখন টায়ার্ড লাগে, এখন আর নাটক করতেই তেমন ভালো লাগে না এসব কারণে। হ্যাঁ, এখন ইন্ডিভিজুয়াল আর্ট প্র্যাকটিস করতে ইচ্ছা করে, মানে যেমন আমি এখন এখন লেখায় কমফোর্টেবল, বাড়িতে যখন লিখবো কেউ থাকবে না, সেটা আমার সবচেয়ে প্রিয়। এই যে যে আর্টে অনেক মানুষের উপর ডিপেন্ডেন্স, অনেকের ওপর জোর করতে হয়, ইনফ্যাক্ট আমার হাতে অত সময় নেই সবাইকে আমি ক্ল্যারিটি দিতে পারবো যে আমি কি করতে চাচ্ছি, সেটা যখন পারি না তখন ফোর্স করতে হয়, সেগুলো আমার হয়তো আর ভালো লাগে না। বহুদিন আগে থেকেই, বছর 10 আগে থেকেই আমার থিয়েটার করতে ভালো লাগে না। বছর 10 আগে থেকেই ভালো লাগে না, তার মধ্যেই পরপর পরপর হিট নাটক করে যাচ্ছে। করে যাচ্ছে, এটা সংসারের মতো। প্রেম করেছিলাম হয়তো কারোর সঙ্গে, তখন বুঝিনি, তারপর সংসার যে একটা বড় একটা গন্ডগোলের জিনিস, সেটা তো পরে যখন বুঝেছি, তখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন মানুষের যেটা হয়, তখন তো আর তুমি সেই মায়া থেকে বেরোতে পারো না। সুন্দর। কিন্তু আমি সুযোগে আছি কখন আমি থিয়েটার ছাড়বো। না প্লিজ ছাড়িস না, প্লিজ ছাড়িস না, অন্য কিছু ভাবে করতে হবে, ছাড়িস না। এমন নিশ্চয়ই অনেক লোক থাকবে যারা উইলিং টু পার্টিসিপেট, যাদেরকে অত বোঝাতে হবে না, সেরকম অনেক লোক থাকবে, যেমন আমি থাকবো। তোমার সঙ্গে একটা থিয়েটার করতে পারলে আমি, যেমন তোমার লাস্ট আমি অনেকদিন পরে তোমার রানী কাদম্বিনীর অভিনয় দেখলাম। ওরে বাবা, আমি না, এটা বলতে হবে, আমি ডানাকে গিয়ে বলেছি যে তুই যদি এটা না দেখিস তোর কিন্তু একটা মানে কি বলবো, লার্নিং বাকি রেখে যাচ্ছে। থ্যাংক ইউ। ডানা তো খুবই ভালো অভিনয় দেখে। ডানাকে তো আমি সেই ছোটবেলা থেকে আমাদের নাটকে যেত, আমার মনে আছে ডানা খুব বিস্কিট সামহাও খেতে ভালোবাসতো, চকলেট বিস্কিট। আমার মনে আছে খুব মজা হতো, আমি এরকম বসতাম, ডানা আমার সামনে এরকম করে পাখির মতো বসতো, আমি টুক করে একটা বিস্কুট দিলাম, গুপ করে খেতে, আমার খুবই ভালো লাগতো, পুরো মজার ব্যাপার ছিল আর কি। ওকে ডেকে ডেকে নিয়েছিল অন্য নাটকে। হ্যাঁ, ডানা খুব পাওয়ারফুল পারফর্মার, ওর ভেতরেও তোর একটা সেই অ্যাঙ্গার আছে, না হ্যাঁ একটা অ্যাগ্রেশন আছে, কিন্তু তোর অ্যাগ্রেশনটা ভেতরে আছে, বাইরে থেকে দেখে বোঝা যায় না। আমি সেটার কথাই জানতে চাই, যে সেটা নিয়ে একটু বল, যে তোর ভেতরের তো একটা সর্বক্ষণ এখনো আছে, সেটা সর্বক্ষণ একটা বিস্ফোরণ হয় একটা। বলছি আমার চয়েস ছিল না আমার জন্মানোটা। কিন্তু তোর জীবনে জন্মাতে ভালো লাগেনি? না, আমি আর কোনোদিন চাই না। কেন রে? না, সেটা মানে আমি খুব দুঃখী মানুষ এরকম কিছু নয়, আমি আমি খুব এনজয় করছি, কি হতে কিন্তু এত প্রবলেম প্রতি মুহূর্তে, প্রতিদিন এত প্রবলেম, এত প্রবলেমই আমি দেখেছি। অজ্ঞান হয়ে আমি খুব আনন্দে ছিলাম, দুবার আমি অজ্ঞান হয়েছি পরপর কয়েক সেকেন্ডের জন্য। সেই সময়টা হ্যাঁ কোনো একটা কারণে হয়তো অজ্ঞান হয়ে গেছে, না খেয়ে বোধহয়, না হতে পারে, মেবি, আমি জানি না, বা বেশি খেয়েও হতে পারে, কিন্তু অজ্ঞান হওয়ার মোমেন্টটা আই হ্যাভ এনজয়। তাই আমি কোনোদিন হইনি। কেমন খুব সুন্দর, মনে হয় তুমি ফ্লোট মানে ফ্লাই করছো। সত্যি হ্যাঁ সবকিছু থেকে আলাদা। হ্যাঁ, মানে তখন কি এখানে কাউকে দেখা যায়? ফ্লাই করার না, ওই জাস্ট ওই মোমেন্টটা, যে মুহূর্তে তুমি হয়ে যাচ্ছ, ওই মোমেন্টটা হচ্ছে চরম, দ্যাট ইজ অর্গাজম। ও তাই? হ্যাঁ, তারপর আবার তুমি যখন জেগে উঠলে, তখন তোমার হালকা হালকা ব্যথা, গায়ে হাত পায়ে কেমন একটা ঝিমঝিম করে, ওটাও ভালো লাগবে। আমি অবশ্য জেগে উঠতে চাই না, কারণ ওই সময়টা, ব্ল্যাঙ্ক সময়টা, ব্ল্যাঙ্কনেস ইন আলটিমেট। কিন্তু সেটা ঘুমলেও হয় না, ঘুমলে হয় না, ঘুমলে আলফাল স্বপ্ন দেখা, আবার একটা এবার টেনশন। স্বপ্ন দেখা যায়। ঘুমলে আমি দেখেছি, ঘুম, সঠিক ঘুম তোমাকে কখনোই কি বলবো, এসকেপ করতে দেবে না। why do you want to escape? কিন্তু এসকেপ করে গেলে, দুনিয়া ভালো না লাগলে, আরো যে অনেকে আছে যাদের হয়তো তোকে প্রয়োজন। সেই জন্যই বেঁচে আছি, সেই জন্যই আনন্দে আছি, হ্যাঁ। যেন আমার মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে, মেয়ে এবং তো I love কেন, it। আরো অনেক 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 আছে। কিছুর জন্য। কিন্তু আমি প্রাইমারি, আমি সেলফিশ মানুষ হিসেবে বলছি যে এখন যদি বলো তুমি কিসের জন্য বাঁচি, মেয়ের এই জন্য। এতগুলো ছেলে থিয়েটারে পাঠ দিস, দেখো, আমি না করলেও
তো ওদের কিছু হবে না। আর কেউ থিয়েটার করবে, তোমরা করবে, অনেক কিছু আছে, তোমরা অনেক স্ট্রং। কিসে স্ট্রং? আমরাও বেঁচে আছি তো, আমিও ধর ইন্সপিরেশন পাই তোকে দেখে। একবার আমার দল যখন প্রথমবার ভাঙে, তখন বিভাসদা রাত্রেবেলা ফোন করেছিলেন যে প্রচন্ড ঝামেলা হচ্ছে না। তখন বিভাসদা আমাকে বলেছিলেন যে এই যে তোমার দলে ঝগড়া হচ্ছে, এই যে গন্ডগোল হচ্ছে সবার মধ্যে, এই যে নানান কিছু, কি বলবো, নানান কিছু অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটাই জীবনের লক্ষণ। একদম। মানে এটা স্বাভাবিকতা, বরঞ্চ স্টেল হয়ে গেলে, মানে কেউ কিছু করছে না, যা হচ্ছে হয়ে যাচ্ছে, যেটা আমার হয়েছিল, মানে তুমি বলছেন তখন ক্লান্ত হয়ে দলে, সেটা কিন্তু তোমার হচ্ছে না, ইউ আর লিভিং, সেটা বলেছিলেন। কিন্তু আমি বলছি, আমাকে এই যা কিছু আমার ভেতরে, এই যে তুমি বলো অ্যাঙ্গার বা যা কিছু, সেটা ফর পিস, আমি একা থাকতে চাই। তোকে ইন্সপায়ার করেছে বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে, কারা এবং কেন? প্রথমে বলবো, আমি তো বাবার দল থেকে যখন বুঝতে পারলাম, বাবা ঠিক আছে, বাবা ভালো লেখেন, বাবা, কিন্তু বাবা প্রপার ডিরেক্টর না, বাবা ভিজুয়াল সম্পর্কে উদাসীন। তখনকার দিনে মানুষেরা যে ভয়েস মডুলেশন কিভাবে বলবে, কিন্তু যখন আমি এটা বুঝতে পারলাম, তখন আমি বিভাসদার কাছে, সেই অর্থে বিভাসদাই আমার গুরু, বিভাসদার কাছে গিয়ে আমি বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজটা কি, থিয়েটারের ল্যাঙ্গুয়েজটা কি। ওনার রিহার্সেলে বসে, কারণ নাটক তো আমি দেখছি, নাটক দেখা একটা জিনিস, আমি যতক্ষণ না তার মেকানিজমটা দেখছি, তার টেকনোলজিটা দেখছি কিভাবে বিল্ড হচ্ছে, কারণ এটা একটা ডাইনামিক টেকনোলজি উইথ হিউম্যান রিসোর্স, এটা তো ওই মেশিন নয়। তার ফলে আমাকে গিয়ে দেখতে হচ্ছে কিভাবে ডিল করা হচ্ছে মানুষদের সঙ্গে, ইমোশনের সঙ্গে, এবং সেটা টেকনিক্যালি কিভাবে প্লেস করা হচ্ছে। এখন যেটাকে আমরা বলি অ্যাক্টরের সঙ্গে তার সিন অবজেক্টের সম্পর্ক, টোপোগ্রাফি যেটাকে বলি, সেটা প্রথম আমি ওখানে গিয়ে শিখি। এবং বিভাসদের একটা বিশ্বাস ছিল, আমি তখন নিতান্তই একটা ছেলে, পড়াশোনা করে 21 বছর বয়সে, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। বিভাসদের একটা বিশ্বাস ছিল, মানে ভালোবাসতেন আমাকে, স্নেহ করতেন কোনোভাবে। কেউ যদি আমাকে কোনো কাজ দিত, তখন বিভাসদা বলতেন ওকে দিও না, কিন্তু আমি সেই কাজটা করতে ভালোবাসতাম, যেতাম, করতাম। তারপরে ওখান থেকে কোনো সামাও হচ্ছে, তখন দলে একটা কিছু হয় যে আমরা ছোটরা আর কাজ করতে পারি না, মানে একটা কিছু হয়, চলে যায়, কিন্তু সেই প্রভাবটা আমার ছিল, আমি যোগাযোগ রেখেছিলাম, দেখতাম। তো সেইটা আমার জীবনের সবচেয়ে বড় প্রভাব, যেটা এখনো আছে। বিভাসদা এখনো আমাকে গাইড করেন, আমি তার কাজগুলো করি, তিনি ভরসা করে তার দলের ডিরেক্টোরিয়াল পার্ট আমার হাতে ছেড়ে দিয়েছিলেন। এবং তারপরে বা আগে যাদের দেখে আমি, তখন তোমাদের দলে অ্যাক্সেস ছিল না, কিন্তু তোমাদের দলের নাটক আমি একটা 3-4 বার না দেখলে আমার হতো না, কিন্তু তখন তো আমার পয়সাও ছিল না, 5 টাকা টিকিট কেটে আমাকে অনেক কষ্ট করতে হতো। বললেই হতো আমাদেরকে, আমাদের তখন তো এসব জানতাম না। প্রচুর ছেলে মেয়ে এমনি ঢুকে যায়। তোমাদের তখন ভয় লাগতো, আর আমি ঠিক হ্যাঁ, ওটা লস আমাদেরও। 5 টাকা করে টিকিট, আমার সিস্টেমটা ছিল টাকা পয়সাও বেশি পেতাম না, মান্থলি একবারে কেটে নেব, খড়দা স্টেশন অব্দি আমার বাড়ি থেকে হেঁটে যাব, ওটা 8 ঘন্টা, আবার শিয়ালদা স্টেশন থেকে আমি পুরো কলকাতা হেঁটে অ্যাক্সেস করব, সেটা 8 ঘন্টা বা 40 মিনিট। বাকি রইল হচ্ছে 5 টাকা আমার টিকিট, হাত খরচা বাবা 10 টাকা দিত কলেজ গেলে, সেই 5 টাকা 10 টাকা ধরো 3 দিন যদি কলেজ যায়, সেটা থাকতো, সপ্তাহে 2 কি 3 পার ডে 10 টাকা, অনেক টাকা। আমি ওরমই পেতাম। হ্যাঁ হ্যাঁ, কিছুটা তো খেতে লাগতো। হ্যাঁ, তারপরে 5 টাকা ওটা তোলা থাকতো, একটা থিয়েটার দেখবো। তোমাদের নাটক তখন শেষ সাক্ষাৎকার, ফেরিওয়ালার মৃত্যু, ফেরিওয়ালার মৃত্যুতে আমি তোমাকে দেখেছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ একটা সিনে ঢুকতাম। হ্যাঁ, এবং ওইটা ভয়ঙ্কর সিন, যেখানে ওই স্যারের সঙ্গে তোমাকে গিয়ে গৌতম হালদার দেখতেন। বাবার সাথে প্রেমিকার পাঠ আমি অনেকবার করেছি। আমার সেটা ফ্যাবুলাস লেগেছিল, অভিনয় করছো তোমরা এভাবে, কত ইনহিবিশন ফ্রি হলে এটা করা যায়, মানে আমার ওটা মাথায় কিক করতো। এবার সেইগুলো দেখাটা আমার কাছে অভিজ্ঞতা, তখন তোমাদের এনার্জি দেখে মনে হয়েছিল এই এনার্জিটা আমি চাই। ওটা কিন্তু আমার ওই এনার্জি বা ফোর্স তৈরি করার একটা কারণ হচ্ছে তোমরা, নান্দিকার। নান্দিকারের এখনো যেমন পাঞ্চজন্য বা নান্দিকারের ইয়াং ফোর্সটা যে এনার্জি প্রজেক্ট করে, সেটা বোধহয় পশ্চিমবাংলার কোনো দল করে না, ক্রিয়েটিভ এনার্জি যেটা প্রজেক্ট করে,
সেটা এখনো তোমরা ধরে রেখেছো হ্যাঁ ধরে রেখেছি, মানে ওইটা আমার ভালো লাগে দেখতে, এনার্জি। আমি বুঝতে পারি সেটা তুমি পছন্দ করো, সেই ফোর্সটা। হ্যাঁ মানে আমার মনে হয় যে যে কারণে আমি তোকেও ভালো লেগেছিল রিদ্ধিমা ঝাড়াতে, যে কম কথা বলে অথচ এনার্জি আছে, মানে অ্যাক্টিং করতে দিলে আগেই একটা কিছু করবে, যে মানে ভালো কিছু একটা করছে। এবার তোমাদের ওইটা, তার সঙ্গে গিয়ে দেখলাম প্রবীরদার ল্যাঙ্গুয়েজ অন্য, কিন্তু প্রবীরদা ওই এনার্জিতে জোর দিতেন এবং অন্য একটা ল্যাঙ্গুয়েজ। প্রবীর কাকু এখনো ওরকম। হ্যাঁ, এখনো তার এনার্জি লেভেল ওইটা। এখনো ওইটা। তার ফলে ওদেরকে দেখে, মানে ওদেরকে দেখে আমি ইন্সপায়ার হতাম, আমি দেখতে যেতাম ওরা কি করছে। এই একটা খুব মজার বিষয় জানিস তো, আমাকে কালকে একটা ইন্টারভিউতে একজন জিজ্ঞেস করছিল যে তুমি কি বাবুয়াদি, তুমি কি তোমার ফেলে আসা ছোটবেলার বন্ধুদের বা স্কুল কলেজের বন্ধুদের এদের সাথে যোগাযোগ আছে, তুমি কি মিস করো? তো খুব বলতে গেলে হ্যাঁ আমি মাঝে মধ্যে করি, কিন্তু আমার বন্ধু আস্তে আস্তে পাল্টে গেছে। তার কারণ হচ্ছে যে ধর আমি যে প্রফেশনটাতে বুঝতে পেরেছি যে এটাতে আমি সব থেকে আনন্দ পাই, সেইখানে ধর আমি আজকে তোর সঙ্গে বসে একটা গাছতলায় যদি আড্ডা মারি, বাইরের একটা লোক ভাববে যে এটা কি নিয়ে কথা বলছে, এই মানে কি, মানে তুই কি খেয়েছিস, কি জামা পরলি, মানে এই যে যেই দৈনন্দিন, আমি সেগুলোকে ছোট করছি না, সেগুলো খুব ভালো কথা, কিন্তু দ্যাট ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ এনিমোর। তো সেইটা আমি দেখেছি যে আমাদের অনেক বন্ধু বান্ধব, এই প্রবীর কাকু তার মধ্যে একজন, যে প্রবীর কাকু ধর তার সাথে বসে আমি ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারি, এবং সেটা অসম্ভব ইন্টেন্স আড্ডা আর কি, সেটা মানে তুই বা প্রবীর কাকু এখনো বা আমার বাবা, মানে এটা ইন্টেন্স আড্ডা। আমি ওই কোডটা আমি বিশ্বাস করি, রিলেশনশিপ মিন্স এ লং কনভারসেশন, লং কনভারসেশন, আর কিছু নয়। আর কিছু। আর তো বাকিটা বন্ধুত্বের মতন। হ্যাঁ। এইবার তুমি ওই যে যেটা বলছো প্রবীরদা, ভাই মানে কি আমরা এই যে তুমি যে কথাটা বললে, তার এটার মানে হচ্ছে আমরা থট প্রসেস রিড করার চেষ্টা করি। হ্যাঁ তাই হবে বোধহয়। হ্যাঁ, এই কি ভাবছে অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ। ওইটাতে রিচ হ্যাঁ। করার চেষ্টা করি, হ্যাঁ। ভাবনাটাকে। দারুণ না? হ্যাঁ, হ্যাঁ। অ্যাকশনের চেয়ে ভাবনার দিকে আমরা বেশি হ্যাঁ, যাই, একদম। আর ওখানেই আমাদের বন্ধু পাল্টে যায়। বন্ধু পাল্টে যায়। থট প্রসেস যখনই পাল্টে যাচ্ছে তোমার, হ্যাঁ, তোমার কিন্তু লাইন পাল্টে যায়, কর্ড লাইনে চলে যাচ্ছে। একদম। এবং সেটা মাঝে আমার মধ্যে- ছোটবেলার বন্ধুরা আমার মতো করে ভাবে না, হুম, আমি তখন চ্যানেল চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ। তখন মাঝে মাঝে ভাবি যে আমি কি তাহলে স্বার্থপর? হ্যাঁ হয়তো খানিকটা তাই। আমি স্বার্থপর কথাটার মধ্যেও একটা পরার্থপরতার ইঙ্গিত পাই। হ্যাঁ, স্বার্থপর মানে তুমি নিজেকে ডেভেলপ করছো, হুম, তুমি নিজেকে চিনতে চাইছো, যেই তোমার ইন্ডিভিজুয়ালিটি পৃথিবীর জন্য দরকার, পৃথিবীর ভ্যারাইটির জন্য দরকার, এটাও একটা পরার্থপরতা। আচ্ছা তোর কি কখনো মনে হয় দেবা যে তুই বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করে বেঁচে আছিস? বিভিন্ন সময় মনে হয় না, আমাদের রোল প্লে করেই বেঁচে থাকতে হয়। সেটা ভালো না খারাপ? সেটা বলবো, সেটা গিভিং সার্কামস্টান্সেস। আমি বললাম না, ওই গিভিং সার্কামস্টান্সেসটাই আমার পছন্দ না, যেই জন্যই তো আমার অ্যাঙ্গার। তুমি তো এসে দেখেছো এটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তোমার ক্যারেক্টার চুজ করার, তুমি জন্মের আগে তুমি তোমার ক্যারেক্টার সই নিচের মুক্ত হওয়ার সুযোগ, হ্যাঁ, তুমি এমন একটা ক্যারেক্টার অ্যাকসেপ্ট করেছো, তোমাকেই করতে হবে, কোনো অপশন নেই। মুক্তিও নেই তুমি সেটা। ক্যারেক্টার, আমি এই রোলটা করবো না বলতে পারো না, আমি আমার রোল করতে চাই না, ইনফ্যাক্ট তাই জন্যই আমার অ্যাঙ্গার। তুই কি রোল করতে চেয়েছিলি? আমি সত্যি কথা বলতে, যদি রোল, আমি ধরো মুরাকামি হতে চাই, আচ্ছা, আচ্ছা। নিশ্চিন্ত একটা লেখার জীবন হবে শুধু আমার, কিন্তু মুরাকামিকেও সেটা অনেক কষ্ট করে পেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি ওই একটা হতে চাই, আমি এরকম হতে চাই যে আমার বাবার এত পয়সা থাকবে যে আমাকে রোজগারের জন্য চিন্তা করতে হবে না। আমি সকাল বিকেল যখন ঠিক করবো আমি কোথায় বেড়াতে যাব, কিভাবে বাঁচবো, কিভাবে খাবো, এবং আমি আমার যা ইচ্ছা করবে, ওই জন্মে যদি আমার ইচ্ছা করে নাচ করতে নাচ করবো, বা গান করতে গান করব, বা লিখতে লিখবো, কিন্তু আমি একলা করব। পাঁচজনকে বুঝিয়ে সুঝিয়ে ধরে বেঁধে বকাবকি করে কিছু করতে আমার মোটে আর ভালো লাগে না। একদম, এটা আমি বুঝি, এটা আমি বুঝি। সেই জন্য আস্তে আস্তে নিজেকে একটু ঠান্ডা করতেও শিখিয়েছি। আমি ওদেরকে মাঝে মাঝে অভিমান করে বলি, দলের ছেলে মেয়েদের, যে যেদিনকে তোমাদের সঙ্গে ঝগড়া করা বন্ধ করে দেবো, শুধু ভালো ব্যবহার করব, জানবে যে আমি আর ইন্টারেস্টেড নই এই সম্পর্কটাতে। একদম, আমি তো আস্তে আস্তে তাই হয়ে যাচ্ছি। হ্যাঁ কিন্তু ওরম করলে হবে না, ওরম করলে হবে না। ওরম করলে আমাদের তো ক্ষতি বটেই, ওদেরও খানিকটা ক্ষতি।
এই ঝগড়াটাই মানে থাকলে ভালো। ওইটাই। ওটা ছাড়া আর এক্সিস্টেন্স বলে কিছু নেই, রোল প্লে। আমি এরকমটা নই, কিন্তু আমাকে গিয়ে হতে হচ্ছে সর্বত্র। এবার আমাকে তুই বল যে ব্রাত্যদার কথা বলি। ব্রাত্যদার তোর জীবনে ইনফ্লুয়েন্স, আমি তোকে ব্রাত্যদার খুব ক্লোজ হিসেবে অনেক সময় দিই, মানে ব্রাত্যদা তোকে খুবই ভালোবাসতেন, তোর কথা খুবই, এখনো আমি জানি না কি সম্পর্ক, কিন্তু ব্রাত্যদা তোকে খুবই, আমি সেটা নিয়ে খুব রাগ করতাম, ব্রাত্যদার একদম কাছের লোক ইত্যাদি ইত্যাদি বলতাম। ব্রাত্যদাকে নিয়ে কিছু বল। ব্রাত্যদার সঙ্গে যে সময়টা কাটিয়েছি সেটা একটা খুব গুড ক্রিয়েটিভ ফেজ। অনেকগুলো কাজ আমরা একসাথে করেছি। হয়তো ব্রাত্যদার সঙ্গে পার্সোনাল সময় আমি খুব বেশি কাটাইনি, কিন্তু যার সময় কাটিয়েছি রিহার্সালে বা কোনো শোতে, সেগুলো খুব ক্রিয়েটিভ সময়। হ্যাঁ, কিন্তু ব্রাত্যদারও একটা অ্যাগ্রেসিভনেস আছে, হ্যাঁ। তারও কিছু অ্যাঙ্গার আছে, হ্যাঁ, তারও কিছু ইস্যুজ আছে, হ্যাঁ, আমারও কিছু আছে। কোনো একটা সময় একসাথে না থাকলেও ওই থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে সময়টা ছিলাম। খুবই। ওই যে একে অপরকে পছন্দ করছি, কাজ করছি, লড়ছি, সবকিছু বাদ দিয়ে আউট অফ অল অডস, সেইটা একটা ইন্সপায়ারিং টাইম। হ্যাঁ, ব্রাত্যদার কি ইন্সপিরেশন হয়েছিল সেটা আমি চাই তুই বল, মানে ব্রাত্যদাকে দেখে কি মনে হতো ইন্সপিরেশন? আমার একটা কিছু কিছু জিনিস মনে হতো ব্রাত্যদাকে দেখে, যে এগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছে, ওর যে ওই অ্যাগ্রেশনটাই। ব্রাত্যদার একটা জিনিস আমার ভালো লাগতো, একটা প্রোডাকশনের সময়, আমি তো প্রোডাকশন ওরিয়েন্টেড, আমি যখন কাজ করার কথা, একটা জিনিস চাই মানে তো চাই, হ্যাঁ, এটা চাই, তো চাই। আমার চাই, নো কম্প্রোমাইজ। সেটা আমার ছোটবেলাতেই ছিল। আমি কোনো একটা মানে মানে আমার ভালো লেগেছিল যে এটা স্টিক করে থাকা যায়, হুম, যে আমি এটা ডিমান্ড করছি মানে এটা আমার ডিমান্ড, সেটা রাখো। আর যে ব্রাত্যদার পড়াশোনা, সেটা তো পড়াশোনা, লেখা, এটা আমাকে খুবই, যেমন ইনফ্যাক্ট নাটক লিখতে শুরু করা, সেটা ব্রাত্যদা আমাকে কিন্তু খুঁচিয়েছিল যে তুমি আমার জন্য নাটক লেখো। আমার নাটকে ইনফ্যাক্ট ব্রাত্যদা তো করেছে মুম্বাই নাইটস, হুম, মিনার ভাতে, হ্যাঁ, কাঁকড়া আমাকে লিখতে বলতাম, আমি করলাম। তা নাটক লেখাটা, এখন যেমন নাটক লেখাটাই আমার নাটক করার থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ। এবার তুই আমাকে নাটক লেখার কথা বল তাহলে, মানে তোর নাটক কিভাবে চুজ করিস, কিভাবে কি বিষয় নিয়ে লিখিস, আর এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করে লিখতে পারিস পর 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 পর? মানে তুই আগে থেকে কি বিষয় চুজ করিস, নাকি যেমন ভাবে বিষয়গুলো তোর কাছে আসে? এটা একটা লং প্রসেস। আমি বললাম না, আমি 20-21 বছর বয়স থেকে আমি লাইব্রেরিতে যাই, হ্যাঁ। এবং লাইব্রেরিতে যখন যাচ্ছি আমি শুধু থিয়েটারের বই, সিনেমার বই, আর্টের বই পড়ছি না, আমি একজন মানে হার্ডকোর নভেল লাভার। মানে যখনই কিছু নভেল নতুন আসে, সেই সময় থেকে অরহ্যান পামুক, মিলান কুন্দেরা, পরে পরবর্তী সময় যা মানে যাদের যা পেয়েছি সেগুলো ভুলে খেয়েছি। নভেল আমাকে রুদ্ধশ্বাসে আটকে রেখে দেয়। মানে একটা নভেল পড়ে আমি অন্য কোনো কাজে মন দিতে পারি না, পড়তে পড়তে মোটা, তখন মনে হয় এই রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আবার সকালে উঠে কখন পড়বো। সে তোমারও হয় নিশ্চয়ই, সববারই হয়। হ্যাঁ, কিন্তু আমি ওটা পড়ে মানে আমার যেটা হয় যে আমি অনেক সময় একটা সময় হয়েছিল এরকম, যাই পড়ছি ভাবছি যে এটাকে নাটক কি করে করব, তারপরে ওটাকে আমি বন্ধ করলাম, যে না আমি এইরকম আই এম নট এনজয়িং দ্য রাইট। আমি ওটা কখনো ভাবি না, হ্যাঁ, আমি নাটক করবো ভাবি না। হ্যাঁ, ওইটা। মানে আমি ওটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের মতো আমি ওখানে আছি, হুম, এই হ্যাঁ, পার্সোনাল এক্সপিরিয়েন্সের মতো যাই আমি। নভেল আমাকে ওটা দেয় একদম। যে আমি একটা অন্য পৃথিবীতে বিলং করছি, কারণ আমি এই পৃথিবী আমার কাছে ডিস্টোপিয়া, আমি একটা ইউটোপিয়ান জনারে চলে গেছি, আমি এটা এনজয় করবো, এই জার্নিটাতে আমি আছি। এটা আমার কাছে নভেল, নভেল আমার কাছে সবচেয়ে রিলিফের জায়গা। এবার কি হয়, নভেল পড়তে পড়তেই আমার লিখতে ইচ্ছা করতে শুরু হয়, কারণ আমার মধ্যে যে আইডিয়াজ আছে, ওই যে তুমি বললে এত তাড়াতাড়ি কি করে লিখিস, এখন এতগুলো না, ওই 20-21 বছর থেকে আমি নোট করি আচ্ছা, আমি কি লিখবো। আচ্ছা। প্লট নোট, ও, শয়ে প্লট নোট করা আছে আমার। ও, আমি একটা নভেল পড়ছি, 30টা আইডিয়া তার থেকে আমার বেরিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। সেগুলো আমি সব 2 লাইনে 3 লাইনে, তখন তো ডায়েরি ছিল এরকম, তখন তো মোবাইল ছিল না, ট্যাব ছিল না। এখন যেমন মোবাইল আছে, রাস্তায় যেতে যেতে আমি নোট, আমি খুলে দেখাতে পারি এখন আমার প্লট বলে বাহ, এরকম আছে, আচ্ছা। সেখানে সব করা আছে। এবং কখনো যখন মনে হবে যে এইটা আমি ওয়ান লাইনার করে রাখি, নাহলে আমি পরে এইটা থেকে বেরিয়ে যাবো,
আমি সব ওয়ান লাইনার করে রেখেছি। এটা দারুণ হ্যাবিট, আমি ভাবি কিন্তু লিখতে পারি না। আমি এটা জোর করে করি। এটা দারুণ এটা। এবার কি, আমি ইনফ্যাক্ট অর্পিতা দিকেও আমি এরকম অনেকগুলো দিয়েছি যে এই দেখো এই ভার্জিন চিত্রনাট্যটা আমি নেট থেকে পেয়েছি, এটা তুমি পড়ো, এটা তুমি নাও। অর্পিতা দি বলে কি এগুলো তুই করিস? আমার স্টোর আছে এরকম। বাহ, হ্যাঁ দারুণ তো হ্যাঁ। এটা। এবার কি হয়, আজকে যে নাটকটা আমি করছি সেটা তো আমার 15 বছর আগে ফরম্যাট করা আছে। আচ্ছা, সেই ফরম্যাটটা আমি বার করে আমি সেটা করছি। এবার আজকে যেটা আমি নোট করছি সেটা তো আমি 10 বছর বাদে গিয়ে করবো। এখন যে পরপর এতগুলো নাটক আমি লিখছি সেটার কারণ বিগত ওই 20 বছরে আমি ওই অতগুলো কিছু কাজ করার সুযোগ পাইনি, কিন্তু আমার তো মেটেরিয়াল রেডি হয়ে রয়েছে। সেটা কি জানতিস না তখন যে আমি পারবো কি পারবো না? জাস্ট ওটা একটা আনন্দ। আমি খসড়া করে রেখেছি। দারুণ। মেবি ওটা উপন্যাস হতে পারে, মেবি ওটা সিনেমা হতে পারে, মেবি ওটা থিয়েটার হতে পারে, কিন্তু ওটা আমার স্টোরি। আমার এটাই বলার কথা যে এটা অ্যাকচুয়াল, মানে আমরা এই একটা কাজ অ্যাকচুয়েট কিভাবে হবে, মানে এখন যেগুলোকে বলে না ম্যানিফেস্টেশন, হ্যাঁ। আসলে এখন এইসব শব্দ শিখেছি ম্যানিফেস্টেশন, বাট ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্যাট যে ও অনেকদিন আগে থেকে ওগুলো আমি কিছুই পারবো না, আমার দ্বারা কিছুই হবে না, এটা না ভেবে জাস্ট ওই নিজের একটা হ্যাবিট প্র্যাকটিস করতে 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 এখন আমি মানে দেখছি যে ও পর 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 মানে একটা নাটক নামছে আরেকটা হচ্ছে, একটা হচ্ছে এবং আমাকেই সব মানে ও সব ওকে ট্র্যাক করে, স্টক করে সপ্তর্ষি। ও আমাকে তাই? বলে হ্যাঁ, সাংঘাতিক স্টক করে, তাকে ভীষণ ভালোবাসে। তো আমাকে ওই কি করে লিখলো, আরে আরেকটা লিখে দিচ্ছে, কি করে ও খুব লিখতে ভালোবাসে নিজেও, তো সেইটাই আর কি, এবং খুব ভালো লিখেও। তো সেটাই আর কি, মানে বলছি যে এত তাড়াতাড়ি এইটা মানে হাউ, তো এইটা আজকে রাজটা বোঝা গেল আর কি। প্লাস আমি প্রতিদিন 4 ঘন্টা করে পড়ি। প্রতিদিন প্রতিদিন সময় আমি যেমন সকালবেলা ভোর 5টায় উঠে যাই, ভোর 5 5টায়? হ্যাঁ 5টা 5:30টা ঘুমান? 11টা ম্যাক্সিমাম। হ্যাঁ, আমি রাত জাগতে পারি না, বাহ। কোনো কোনো দিন 10টাতে ঘুমিয়ে পড়ি, কেউ ডিস্টার্ব না করলে। দারুণ তো রে, কি করে পারিস রে? আমি চেষ্টা করি ঘুমানোর, কিন্তু পারি না। এটা তো যার যার যেরকম আমি অভ্যাস। আবার রাত্রিবেলা- তোমার রাতে অ্যাক্টিভ হও, হ্যাঁ, রাতে- প্রচুর মানুষ আছে রাতেই অ্যাক্টিভ। খুব খারাপ সেটা, মানে রাতে বই পড়তে আরম্ভ করলে মানে যদি ভালো লেগে যায় তাহলে তো খুব খারাপ হবে। ছাড়বে না, আমি ওটা পারি না। আচ্ছা, বাহ। হ্যাঁ, 11টায় শুয়ে পড়িস, হ্যাঁ তুই কটায় উঠিস? 5টা 5:30টা, তারপর আগেও ভেঙে যায় কোনোদিন ঘুম, ম্যাক্সিমাম 6টা। এবার তখন থেকে আমার কাজ শুরু হয়ে যায়। 6টা থেকে 12টা অবধি আমি কাউকে বলে দিই ফোন না করতে। আচ্ছা। ওইটা আমার পড়া আর লেখার সময়, আমি আর কিচ্ছু করি না। তুই মশারিও, কি করিস? চা খাস? হ্যাঁ আমি নিজে একটা আদার চা বানাই, আদা চা আর 2টো ক্রিম ক্র্যাকার বিস্কুট নেই। আদার চা মানে চা আদা দিয়ে? আদা দিয়ে। নো দুধ? দুধ না। আচ্ছা, আদার চা দিয়ে খেয়ে আমি এবার বিস্কিট। হ্যাঁ এবার মশারিটা তুলি না। মশারি ভেতরে থাকলে আমাকে একটা ফিল দেয় যে আমি আটকে আছি এবং আমার করে তার ভেতরে সলিড। আমার চলে হ্যাঁ, পড়া লেখা, এটা সার্চিং ওটা সার্চিং। তো ফেভারিট অথর কে, সব থেকে ভালো লাগে কি জ্বর পড়তে, আর লেখক কে? আমার তো অরহান পামুক। অরেঞ্জ বাবু। হ্যাঁ, মিস্ট্রি আছে, আবার রোমান্স আছে, আবার একটা অন্য জগৎ আছে। কি জনরে পড়তে ভালো লাগে, মানে কি ধরন, মিস্ট্রি না রোম্যান্স না কি ভালো লাগে? খুব সাধারণ জীবনের মধ্যে যে ভায়োলেন্স আর রোমান্স রয়েছে, খুব সাধারণ জীবনের মধ্যে, যাকে আমরা একদম সহজ সরল মানুষ বলে ভাবছি, যেটা কিছুটা শীর্ষেন্দুর জনার। শীর্ষেন্দু কিন্তু খুব সাধারণ মানুষদের তার নভেলে নিয়ে এসছেন, কিন্তু সেটা তাদের মধ্যে মার্কেজেও আছে। মার্কেজও রয়েছে, কিন্তু মার্কেজ অনেক লিরিক্যাল, মার্কেজ অনেক অনেক lyrical। মূর্ছনা রয়েছে, অনেক মূর্ছনা আর রয়েছে। এরা অনেক প্র্যাকটিক্যাল, গ্রাউন্ডেড। হ্যাঁ, এই যে শীর্ষেন্দুর একটা লাইন আছে না, একটা প্যারা শেষ হচ্ছে, একজন চলে গেল, তারপরে ক্যারেক্টারটা শেষ করছে শীর্ষেন্দু এইভাবে, ও টেবিলের ধুলোর ওপর হাত দিয়ে একটা শূন্য আঁকলো, আঙুল দিয়ে একটা শূন্য আঁকলো, এইভাবে যে শেষ হয়, এইগুলো খুব ম্যাজিক্যাল। এ থেকে ওই ভেতরটা বেরোয়। আচ্ছা দেবা, আমাকে বল যে এই যে তুই নিউ ব্যাচ অফ অ্যাক্টরস এত ওদের সাথে কাজ করছিস যাতে প্রচন্ড এনার্জি, কিন্তু তারা অনেকেই ধর দিশেহারা, অনেকে একদম দিশেহারা নয়, আর অনেকেই দিশেহারা, এদের সঙ্গে কাজ করা এবং এদের ভবিষ্যৎ সম্পর্কে তোর
ভয় বা ভাবনা বা কি মনে হয় এই এখনকার জেনারেশন অফ এই যে সবাই ধর আসছে অভিনয় করতে, প্রচুর ছেলে মেয়ে আসছে অভিনয় করতে, সেটা কিন্তু এখন মানে আলাদা লেভেলের ছেলে মেয়ে আসছে, মানে প্রচুর ছেলে মেয়ে অভিনয় করতে, যেখানেই যাচ্ছি সবাই কিছু একটা চেয়ে আসছে। এবার এদের কি হবে, এদের কি ভবিষ্যৎ, এরা কেন আসছে, দে হ্যাভ নো প্ল্যান মোস্ট অফ দেম। কি মনে হয় সেটা নিয়ে? কোনো একটা সময় আমি মানে আমার এই ইনস্টিটিউট নিজের মতো খুলেছি, তো সেইটা খোলার কখনো এরকম ইচ্ছা ছিল না, কিন্তু নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে মানে একটা প্রসেস তৈরি করা দরকার আমার নিজের মতো করে। তোমাদের অনেক দিন থেকে যেমন স্কুলিং আছে, ভালো মন্দ সবই আছে, হ্যাঁ তাতে যেমন আমার মাঝে মাঝে মনে হয় যে নান্দিকারের এই যে কিছু কিছু সময় অতিরিক্ত ডিসিপ্লিন, এটা অনেকে আবার চাপ বোধ করে সেটাতে। অতিরিক্ত ডিসিপ্লিন মানে ধর এই যে নান্দিকার চত্বরে সিগারেট খাওয়া যাবে না, গ্রিন রুমে সিগারেট খাওয়া যাবে না, কিছু কিছু জিনিস তোমাকে মেনটেন করতে হবে। এইটা আবার অনেকের ক্ষেত্রে মনে হয় যে বাবা প্রচন্ড চাপ, এত চাপ না দিলেও তো হয়, কিন্তু আই কোয়াইট লাইক ইট, আমার এই চাপটা ভালোই লাগে। প্রত্যেকটা সেগমেন্টের নিজস্ব কিছু ডিসিপ্লিন আছে। তোমার ঘরের মতো করে তোমার ডিসিপ্লিন, আমার ঘরের মতো করে আমার ডিসিপ্লিন, সোসাইটির একটা ডিসিপ্লিন আছে, গ্রেটার সোসাইটির ডিসিপ্লিন আছে। সেগুলো কে মানবে কে মানবে না পরের ব্যাপার। কিন্তু আমার মনে হয় এখন যারা অভিনয় করতে আসছে তাদেরকে আমার ভালো লাগছে। ভালো লাগছে এই কারণেই যে এই যে তুমি বলছো না দিশেহারা, আমি দিশেহারা মানুষ পছন্দ করি। কারণ কেন আসছে অভিনয়? হ্যাঁ, আমি বলছি দিশেহারা মানুষের যেটা কাজ করতে সুবিধা হয়, তারা ওপেন, তাদেরকে তুমি শর্ট আউট, হ্যাঁ আমার ভালো লাগে, আচ্ছা। তাদেরকে তুমি শর্ট আউট করতে পারো। কিন্তু যে একটা ফিক্স উদ্দেশ্য নিয়ে আসছে না, তাকে মোল্ড করার সমস্যা আছে। তুই বুঝবি কি করে? হ্যাঁ আমি বলছি সেটা, বেশিরভাগ মানুষ আছে সিনেমা দেখে বা সিরিয়ালে শুনেছে, পাড়ার মানুষ দেখে সিরিয়ালে দেখাবো, বাবা মা বলবে আমার ছেলে মেয়ে সিরিয়াল করে, এগুলো জেনারেলি বেশিরভাগ এইভাবে আসে। টাকা পয়সা রোজগার করা যায় সহজে, এবং ধরো আমার পড়াশোনার কেরিয়ার ততটা ভালো নয়, আমি গিয়ে মুভ করে গেলাম অ্যাক্টিং এ মুভ করে গেলাম, দেখি ওখানে কিছু করতে হবে, এরকম অ্যাটিটিউড আছে। কিন্তু এখন কিন্তু ভালো পড়াশোনা করে এস্টাবলিশ ছেলেমেয়েরা আমার কাছে, ইনফ্যাক্ট আমার কাছে যে এই 3টে ব্যাচের 150 ছেলের মতো এখনো রয়েছে, তারা কিন্তু নানানজন, আমি বলছি ধরো মেডিকেলের ছাত্র বা ডক্টর প্র্যাকটিস করছে, ভাবার বৈজ্ঞানিক, জিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ায় বড় পোস্টে এই ছেলেগুলোই থেকে যায়, ছেলেমেয়েগুলো রয়েছে, হ্যাঁ এটা আমাদেরও আছে। আগ্রহটা জেনুইন। এদের আগ্রহ যে কিন্তু এই যে ধর এই যে লার্জ সেকশন ছেলে মেয়েরা যারা ধর টেলিভিশনে মনে করে যে গেলে আমি 2টো পয়সা রোজগার করতে পারবো, তাহলে এখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে ওখানে যাই, তাহলে বলবে যে আমি অন্তত কিছু শিখে এসেছি। হ্যাঁ। এই 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 segment। হ্যাঁ এই সেগমেন্ট। তো এই সেগমেন্টটা জেনারেলি কিন্তু তোমার আমার কাছে আসবে না, খুব আসে। আসে কিন্তু খুব আসে না। হ্যাঁ খুব আসে না। আরেকটা কথা, ধরো আমার সঙ্গে যে কাজ করে সৌরভ বলে একটি ছেলে, আমার এখন অনেকটা দেখে আর কি, দলটাও দেখে ফুল টাইমার, সে কিন্তু মেদিনীপুর জঙ্গলমহল থেকে এসেছিল। সে এসেছিল সিনেমা করবে বা সিরিয়াল করবে বলে, থিয়েটার কি জিনিস সে কোনোদিন জানতো না, কিন্তু আমাদের সঙ্গে কাজ করতে করতে এখন সে থিয়েটারটাকেই ভালোবেসে ফেলেছে। আসলে যে সামনে একটা জিনিস দেখেনি, একটা আর্ট প্র্যাকটিস দেখেনি, না দেখে তো ভালোবাসা যায় না। না এবার তার এবার আর্থিক জায়গাটা কি করে হবে? দেখো সে তার সিনসিয়ারিটি দিয়ে ফুল টাইমার হয়েছে, সে একটা টাকা রোজগার করে, একটা বেশ ভালো টাকা এখান থেকে রোজগার করে, বিভিন্ন জায়গায় অভিনয় করে, নানান কাজ করে দেয়, তার কিন্তু নিজের চালানোর মতো বা অন্য কিছু আরো কোন 10টা ভালো জামা কাপড় কেনার মতো সে কিন্তু করতে পেরেছে। সেটা কিন্তু তার সিনসিয়ারিটি দিয়ে করেছে, কারণ সে অভিনয়টাকেই শুধু ভালোবাসেনি, সে যখন আর্টটা দেখেছে, সে কিন্তু সেটের সেগমেন্ট একটা, কোনখানে মিউজিকটা ঢুকছে, কোন জামাটায় ভাঁজ, শান্ত হয়েছে সেটাতে। হ্যাঁ, আমরা তো আর্ট বুঝতে চাই না, আমরা শুধু নিজেকে দেখাতে চাই, অভিনয় মানে প্রেজেন্ট করতে চাই নিজেকে। যতক্ষণ না আমি পুরো আর্টটা, গোটা আর্টটা বুঝতে পারছি, ততক্ষণ আমি ভালো আর্টিস্ট হচ্ছি না, অ্যাক্টর হওয়া তো দূরের কথা। কিন্তু তোর এদেরকে নিয়ে দুশ্চিন্তা হয়? দেখো আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা আমি নিজেকে নিয়ে দেখছি, নিজেকে নিয়ে ছিল,
কিন্তু আমি সেটাকে পাত্তা দেইনি। আচ্ছা। যার যার চিন্তা সে করে নেবে। মানুষের জিনগতভাবে একটা ব্যাপার আছে, সে কিভাবে এক্সিস্ট করবে হুম, বা সে কিভাবে সার্ভাইভ করবে তার জিন তাকে শিখিয়ে দেয়। কারণ আমাদের জিনের মধ্যে আমাদের 30,000 বছরের হিউম্যান কাইন্ড হিসেবে লড়ার ইতিহাস ঢুকে আছে। তোমার জিন তোমাকে শর্ট আউট করে দেবে। সে জানে কখন আমি এই থিয়েটার থেকে আমি থাকবো না, হ্যাঁ, একদম সে কিন্তু বেরিয়ে যাবে, তুমি চাইলেও সে থাকবে না। না, তারপরে সেই দুশ্চিন্তা আমার নেই, কারণ আমি দেখেছি রুট বদল করতে হ্যাঁ। চোখের সামনে। আসবে উৎসাহ নিয়ে, আমি তার উৎসাহ নষ্ট তখন করছি কষ্ট হয়? না। ধর তুই কাউকে একটা প্রচন্ড তৈরি করলি, তারপরে সে চলে যায় যখন। আমি মনেও করি না সেটা আমার দায়িত্ব। আমি কমিউনিকেট করেছি, সে আমার প্রপার্টি নয়। সে চাইলে অ্যাক্টিং ছেড়েও দিতে পারে, নাও করতে পারে, সিনেমা করতে পারে, থিয়েটার তার ভালোও না লাগতে পারে, আর্টই ভালো না লাগতে পারে, তার চয়েস ওটা, তার স্বাধীনতা আছে। আমি ফ্রিডমে বিশ্বাসী। আর দল যেমন আমার দলে তুমি ফুল টাইমার হলেও তোমার বাইরে অভিনয় করার স্বাধীনতা আছে। তুমি যেখানে খুশি অভিনয় করতে পারো। হ্যাঁ, আমাকে যদি কেউ পারমিশন চায়, আমি বলে দিই পারমিশনের দরকার নেই। একদম। তোমার স্বাধীনতা রয়েছে, তুমি যেখানে খুশি করতে পারো। তেমনি আমার স্বাধীনতাও তুমি মানবে যে আমি যাকে খুশি নিতে পারি। না, এটা আমি তোকে বলছিলাম, আমার যেটা সমস্যা হয়, যে কারণে আমি মাঝে মাঝে ধরে রাখতে চাই, আমার মনে হয় যে এইখানে যে মেয়েটা বা ছেলেটা একটা আর্ট প্র্যাকটিস করছে, বাইরের দুনিয়াতে গিয়ে ও অত স্বচ্ছন্দভাবে করতে পারবে না। ও হয়তো ভাবছে গিয়ে যে পৃথিবীটা বাইরে খুব রঙিন পৃথিবী, এবারে সেইখানে গিয়ে যখন ও ঝাড় খাবে, যখন কষ্ট পাবে, তখন তো ওইখানে গিয়ে পারবে না। তখন কিন্তু এই জায়গাটাতে অন্য কেউ চলে আসবে, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। এইটা ভেবে আমার মাঝে মধ্যে একটা মনে হয় যে কি দরকার। এটা এটা তোমার একটা মাদারলি ফিলিং। কে মনে করছে যে তুমি আমার জীবন বাঁচাটাকে আটকে দিচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমার মনে হচ্ছে যে কেন, কনসার্ন। হ্যাঁ, যে আমি তো জানি যে কোন ভাবে কি তুমি ওটা পারবে না। আমি তোমাকে যেরকম দেখেছি, তুমি দুনিয়াটাকে দেখেছো। হ্যাঁ, ওইটা জায়গা থেকে অনেক সময় আমি চাই না যে চলে যাক, কিন্তু মানে ওটা করে আমি দেখেছি, আমি যতক্ষণ ভাবছি আমার যা ভিতরে ক্ষরণ হচ্ছে, সেটা ইটস টু মাচ সামটাইম। সেই জন্য আমি নিজেকে এখন শান্ত করতে শিখিয়ে নিয়েছি। আমি বাচ্চাদের মানুষ করা নিয়ে আমার ইন্টারেস্ট হয়েছিল। আমি ওই বইটা, যেমন সেলফ হেল্প বুক হয়, হাউ টু স্ল্যাপ ইউর চিলড্রেন বিফোর দ্য ওয়ার্ল্ড স্ল্যাপস, হ্যাঁ, হ্যাঁ, এই বইটা কিনেছিলাম। তো ওইটা থরো রিড করার পর আমার একটা অনেক ধারণা বদলে গেছিল যে কিভাবে তুমি দেখবে তোমার সন্তানকে, কিভাবে কি করবে। সেটার বাংলা অনুবাদটা অস্বাভাবিক ছিল। বাংলা যে নামটা, যে আপনার সন্তানকে চড় মারতে শিখুন যাতে সে দুনিয়ার হাতে চড় না খায়, ওটা হচ্ছে সাবটাইটেল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কেউ একটা ওই বইটা তো আপনার সন্তানকে চড় মারতে শিখুন, এটা হাউ ফানি, এটা কি বই। হ্যাঁ, কিন্তু আমার ওটা ভালো লেগেছিল, হ্যাঁ, হাউ টু একদম। স্ল্যাপ ইউর চিলড্রেন। এবার সেইটা আমাকে দিয়েছে যে তুমি এটা জেনে রেখো, তোমার কাছে যখন কেউ প্রশ্ন করে দুটো অপশন নিয়ে আসছে, যে যে বাবা আমি এটা করব, বা বাবা আমি এটা করব না ওটা করব, বা স্যার আমি এটা করব না ওটা করব, সে আগে থেকে ভেবে আসছে কোন অপশনটা তার পছন্দ, সে তোমাকে দিয়ে ইয়েস করাতে চাইছে। হ্যাঁ, সত্যি কি সবসময় তাই? সব সময় তাই। এবার তোমাকে বুঝতে হবে তুমি তার কতটা ক্ষতি নিজে সহ্য করতে পারবে। বাহ, হ্যাঁ, তোমার সহ্য করার ক্ষমতাটা বাড়ানো হচ্ছে তোমার চিলড্রেনদের প্রতি তোমার কাজ, এবং চিলড্রেন যেন তোমার বুঝতে না পারে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। বাবা, কিন্তু হ্যাঁ, এটা একদমই একটা তাই। একটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর, কিন্তু সত্য। কিন্তু সত্যি। এবার আমি এটা খুবই বলা যত সহজ, তুমি বুঝতেই পারছো, হ্যাঁ, তোমার বাবা মাও পারেনি, তুমিও পারবে না, আমিও পারবো না। সবসময় টেনশন হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমার অবশেষে দিনের শেষে গিয়ে মনে হয় যে আমি তো অ্যাকচুয়ালি ছেলেটা বা মেয়েটার মা নই। তার কাছে তো এটা ক্লিয়ার। কিন্তু সেটাতে কোনো ম্যাটার করে না, বিশ্বাস করো। না, তার কাছে তো করে। সে অনেক সময় মনে করতেই পারে যে তুমি আমাকে এত করছো কেন, আমার নিজের মাই আমার পাশে আছে। আমি বলছি, সেটা আমার অভিজ্ঞতায় বলে, নিজের মার ক্ষেত্রেও তার ঠিক এরকম মনে হয়, তুমি আমাকে কেন এত করছো। তোমার ছেলে বলেই বা তোমার মেয়ে বলেই কি তোমার রাইট জন্মে যায় আমি একজন অ্যাডাল্ট মানুষ তুমি বলতে পারো? বরঞ্চ তারা বাইরের লোকের কথা বেশি শোনে। মোর ইভেন তুমি তো সাকসেসফুল একজন মানুষ, তুমি তার জীবনের
একটা দৃষ্টান্ত হিসেবে বলতে পারো। তার মা তো দৃষ্টান্ত নয়, তার বলার রাইট সে অস্বীকার করতে পারে। মজার ব্যাপার, ব্যাপার কিন্তু মজার ব্যাপার, critical। ক্রিটিক্যাল, দারুণ দারুণ। বিষয়টা সুন্দর। মানে সন্তান পালন করা মানে হচ্ছে নিজের সহ্য শক্তি বাড়ানো, এটা হচ্ছে মূল আমার কাছে, এবং ছেড়ে দিতে হবে। বুঝতেই পারছেন এরকম না শেষ হবে না, একটা কোথাও তো শেষ করতে হবে। তো আজকে এইটাই শেষ করলাম, কিন্তু দেবাশিসের সঙ্গে কথা চলবে, কাজ চলবে। এবং আপনাদের যদি এই যে যেটা এখন আলাপ আলোচনা হচ্ছে, এটা ভালো লাগলে এটা আরো এক্সটেন্ডেড ভার্সনস হবে। কখন ও আমার সাথে কথা বলবে, আসলে একটু কথা বললে, গল্প করলে, এই গল্প করা, কথা বলাটা খুব মিস করি আমরা। মানে আমি অ্যাটলিস্ট খুব মিস করি, কারণ সারা দিন এত কাজের মধ্যে থাকতে হয় যে এই মনের মধ্যে দেখার ব্যাপারটা খুবই আনন্দের। থ্যাংক ইউ